এই জামাই, তুই কি করছিসটা কি? ফলের গাড়ি উড়িয়ে দিলি, ফুলের গাড়ি ঝুলিয়ে দিলি, তুই কি এবার আমাকে প্রাণে মারবি? গাড়ি থামা বলছি কুকুর। এই আমার মেয়ে বলল তুই নাকি একেবারে হিরোদের মতো গাড়ি চালাস, তাহলে এই তোর গাড়ি চালানোর ধরন? আমার এখনো 60 বছর হয়নি, তার আগেই তুই আমাকে স্বর্গে পৌঁছে দিবি, তার সাথে আমার বান্ধবীদেরকেও। অসভ্য ব্যাটা ছেলে একটা। গাড়ি থামা বলছি। আমি আর 1 কোটি টাকা দামের গাড়িতে কিছুতেই চড়বো না। রীতা দেবী এরকম করে ভয়াবহ চিৎকার করতে থাকে। এমন সময় হঠাৎ করে গাড়ির স্টিয়ারিং খুলে রঞ্জনের হাতে চলে আসে, যা দেখে রীতা দেবী প্রায় জ্ঞান হারাবে এরকম অবস্থা হয়ে দাঁড়ায়। আরে বুড়ি তুই চুপ কর, কানের সামনে এত বকবক করলে আমি কিন্তু সত্যি এবার চলন্ত গাড়ি থেকে ঝাঁপ দিয়ে দেবো, তারপর তোরা সব মরবি। হয়ে গেল, আজকে আমি শেষ। জীবনে আমি অনেক পাপ করেছি, তাই আজকে আমি আমার জামাইয়ের গাড়িতে উঠেছি, আর কোনোদিনও উঠবো না। হে ঈশ্বর, তুমি আমাকে ক্ষমা করো। রীতা দেবী এভাবে গাড়ির জানালা খুলে জোরে জোরে চিৎকার করলেও রঞ্জন কিছুতেই গাড়ি থামাতে পারে না, কারণ রঞ্জন গাড়ি চালাতেই পারে না। তাই সে তার শাশুড়ি মায়ের কাছে ভীষণ পরিমাণে কথা শোনে। অন্যদিকে শাশুড়ি মায়ের বান্ধবীরাও বুকে হাত দিয়ে গাড়িতে বসে থাকে, কারণ আজকে মনে হয় তাদের শেষ দিন। আজ থেকে বেশ কিছুদিন আগে সুচিত্রা, বাইরে গিয়ে দেখো, আমি 1 কোটি টাকা দিয়ে একটা বড় গাড়ি কিনে এনেছি। আমি জানি তুমি গাড়ি চড়তে খুব ভালোবাসো, এখন থেকে তুমি সারাদিন ওই গাড়ি চড়ে ঘুরে বেড়াবে। দামি গাড়ি কিনে কি হবে? তুমি কি গাড়ি চালাতে পারো নাকি? বেকার বেকার গাড়ি কিনে টাকা নষ্ট করে কোনো লাভ নেই। বাড়ির বাইরে এমনিতেই 5টা গাড়ি দাঁড়িয়ে আছে, কিন্তু দুঃখের বিষয় তুমি একটাও গাড়ি চালাতে পারো না। সবসময় এরকম করে অপমান কেন করো বলো তো? আমি তো লঙ্কা স্যারের কাছে ড্রাইভিং শিখতে গিয়েছিলাম, কিন্তু ওখানে যদি ড্রাইভিং শিখতে না পারি তাহলে আমি কি করব? চুপ করো, আর ফালতু কথা বলো না তো। তুমিও যেমন, তোমার লঙ্কা মাস্টার মশাইও তেমন। আসলে রঞ্জন 3 মাস আগে 30,000 টাকা খরচা করে ড্রাইভিং শেখার জন্য ড্রাইভিং স্কুলে ভর্তি হয়। সেই স্কুলের মাস্টার মশাই ছিল লঙ্কা স্যার। সে অনেক বড় বড় ব্যবসায়ীদের গাড়ি চালানো শেখায়, কিন্তু যখন রঞ্জনকে গাড়ি চালানো শেখানোর সময় আসে, তখন ড্রাইভিং এর স্টিয়ারিং ধরা মাত্রই রঞ্জন ভয়ের চোটে ঘামতে শুরু করে, কারণ রঞ্জন গাড়ি চালাতে খুবই ভয় পায়। তুমি নাকি অনেক বড় লোক, তোমার অনেক দামি দামি গাড়ি আছে, তাহলে গাড়ি চালাতে গিয়ে তুমি এইভাবে ঘেমে যাচ্ছ কেন? লঙ্কা স্যার, আমার খুব ভয় লাগছে। আমি কি বলি, আপনি বরং একটা কাজ করুন, আপনি গাড়ি চালান, আমি আপনার পাশে বসে দেখে গাড়ি চালানো শিখে নেব, কিন্তু এখন আমাকে গাড়ি চালাতে বলবেন না স্যার। অন্যদিকে রঞ্জনের পেছনের সিটে তার বউ বসে থাকে। সুচিত্রা তার বরকে গাড়ি চালানো শেখার জন্য অনেক সাহস যোগায়, কিন্তু রঞ্জন তবুও ভয় পায়। এতে এত হাতি ঘোড়া কোনো ব্যাপার নেই তো, মাথা ঠান্ডা করে গাড়ি চালাতে হবে। আস্তে আস্তে গাড়িটা চালাও দেখি। এবার ডান দিকে, হ্যাঁ, হাতকে আবার স্লো করো, ব্রেকটা পা দিয়ে চাপো, তারপর স্টিয়ারিংটা আস্তে আস্তে ডান দিকে ঘোরাও। না না, বাদিকে নয়, ডান দিক। আরে কি করছোটা কি? আস্তে আস্তে। উড়ি বাবা রে বাবা। রঞ্জন, তুমি গাড়ি নিয়ে কোথায় চলে যাচ্ছ? ওদিকে তো পানা পুকুর। আস্তে আস্তে, স্লো করো। লঙ্কা স্যার এরকম ভাবে বললে রঞ্জন আরো বেশি করে ভয় পেয়ে যায়। সে গাড়ি না থামিয়ে গাড়ির স্পিড আরো বাড়িয়ে দেয়। সেই গাড়িতে বসে তখন লঙ্কা স্যার এবং সুচিত্রা দুজনেই ঈশ্বরকে ডাকতে শুরু করে। কি করছোটা কি রঞ্জন? গাড়িটা আস্তে করো। তুমি আমাকে সাহস জোগানোর জন্য গাড়িতে বসতে বলেছিলে, আমি তাই করলাম। এখন মনে হচ্ছে আমি খুব ভুল করে ফেলেছি। হায় ঈশ্বর, এই যাত্রায় আমাদের রক্ষা করুন। এই কথা বলতে না বলতেই রঞ্জন আরো বেশি ভয় পেয়ে যায়, আর তার চোখের সামনেটা অন্ধকার হয়ে আসে। তাই সে গাড়ি নিয়ে একেবারে পানা পুকুরে গিয়ে পড়ে। আশেপাশের লোকজন কোনো মতে রঞ্জন, সুচিত্রা এবং লঙ্কা স্যারকে উদ্ধার করে। এরকম ভাবে পানা পুকুরে জল খেয়ে লঙ্কা স্যারের জীবনে এখন শিক্ষা হয়ে যায়। রঞ্জন তাকে এমন ভয় পাইয়ে দেয় যে লঙ্কা স্যার নিজের ড্রাইভিং শেখানো স্কুলই বন্ধ করে দেয়, আর তাকে প্রত্যেক মাসেই রঞ্জনকে খোরপোশ দিতে হয়। সুচিত্রা যখন রঞ্জনকে এসব কথা মনে করায়, তখন রঞ্জন খুবই লজ্জা পেয়ে যায়। আরে ঠিক আছে, এবার ওসব পুরানো কথা আর মনে করাতে হবে না। গাড়ি চালানো মানে অনেক রিস্কের কাজ, আর তুমি তো জানো আমি ব্যবসার কাছে অনেক ব্যস্ত থাকি, তাই মাথায় দায়িত্ব থাকে। আর মাথায় দায়িত্ব নিয়ে গাড়ি চালানো তো যায় না। আর আমি তো তোমার 10টা গাড়ির জন্য 10টা ড্রাইভার পুষছি, সুতরাং অসুবিধা কোথায়? এই কথা বলে রঞ্জন সুচিত্রাকে চুপ করিয়ে দেয়। একদিন রঞ্জন তার বউকে নিয়ে শ্বশুর বাড়িতে যাওয়ার সময় সব থেকে দামি গাড়ি বার করে, কারণ আজকে রঞ্জন তার শাশুড়ি মাকে সেই দামি গাড়ি দেখাতে চায়। যথারীতি তারা যখন গাড়ি করে সুচিত্রার মা রীতা দেবীর বাড়ির দিকে যায়, তখন সে ড্রাইভারকেও শান্তিমতো গাড়ি চালাতে দেয় না। আরে ড্রাইভার দাদা, দেখে গাড়ি চালাও, লোককে টেক্কা মারার কোনো দরকার নেই। আমার গাড়িটা অনেক দামি, যদি একটু স্ক্র্যাচ হয়ে যায় তাহলে কিন্তু কোটি টাকার ধাক্কা, তাই তুমি আরো আস্তে গাড়ি চালাও। আরে আস্তে গাড়ি চালাবো মানে? আমি এমনিতেই 20 স্পিডের ওপরে উঠছি না, তারপর যদি আরো আস্তে আস্তে গাড়ি চালাই তাহলে আপনাদের আজকে আর পৌঁছতে হবে না।
আমাদের কোনো তাড়া নেই, তুমি কোনো গাড়ি ওভারটেক করতে যেও না। আরে আরে কি করছোটা কি? ধীরে 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 গাড়ি চালাও। রঞ্জন এসব কথা বললে ড্রাইভার এবং সুচিত্রা দুজনেই খুবই রেগে যায়। ড্রাইভার দাদা গাড়ি চালাতে পারি, তাই তুমি ওনাকে ইনস্ট্রাকশন দিও না। তোমার কথা শুনে উনি যেভাবে গাড়ি চালাচ্ছে তাতে একটা সাইকেলও আমাদেরকে ছাড়িয়ে চলে যাচ্ছে। এরকম করে গরুর গাড়ির মতো গাড়ি চালালে হয় নাকি? রঞ্জন কিছুতেই তার বউয়ের কথা শুনতে চায় না। অন্যদিকে ড্রাইভারও গাড়ি চালাতে গিয়ে ভীষণই বিরক্ত হয়ে ওঠে, তাই সে তখনই রাস্তায় গাড়ি থামিয়ে গাড়ি থেকে নেমে পড়ে। আমি আর গাড়ি চালাতে পারবো না, গাড়ি রইলো, আমি চললাম। এরকম ভাবে আস্তে আস্তে গাড়ি চালানো যায় নাকি? আপনি যখন এতই কথা বলছেন তাহলে নিজের গাড়ি নিজেই চালিয়ে নিন না, আমাকে আর কোনোদিনও ডাকবেন না বলে দিলাম। এই বলে ড্রাইভার মাঝ রাস্তায় তাদের গাড়ি ছেড়ে বাসে উঠে চলে যায়। রঞ্জন এখন ভীষণই বিপদে পড়ে, কারণ সে বেচারা গাড়ি চালাতে পারে না। অন্যদিকে সুচিত্রা রঞ্জনকে ভীষণই গালাগাল করতে শুরু করে। রঞ্জনের কিছু করার থাকে না, কিন্তু এখন সুচিত্রার কিছু করার থাকে না। সুচিত্রা যেহেতু কলেজ লাইফে ড্রাইভিং শিখেছিল, তাই সে নিজেই এখন গাড়ি চালাবে বলে ঠিক করে। তুমি বসো, শেষ পর্যন্ত আমাকেই গাড়ি চালিয়ে নিয়ে যেতে হবে। ভাগ্যিস আমি ড্রাইভিংটা জানি, না হলে এখন গাড়ি রেখে হাঁটতে হাঁটতে বাপের বাড়িতে যেতে হতো। আর ওদিকে মা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, বারবার ফোন করছে, কারণ মায়ের বান্ধবীরা তোমার দামি গাড়ি দেখবে বলে অপেক্ষা করে বসে আছে। ও, তুমি গাড়ি চালাতে পারো? তাহলে তো দারুণ ব্যাপার। বেকার বেকার আমাকে গালাগাল করো কেন? তাহলে বেকার বেকার আমাকে গালাগাল করো কেন? বাড়িতে এতগুলো গাড়ি পড়ে আছে, তাহলে এবার থেকে তুমিই চালাবে। আমার গাড়ি চালাতে কোনো অসুবিধা নেই। আসলে ছোটবেলায় একবার বাবার গাড়ি নিয়ে বেরিয়েছিলাম, তখন এমন জোরে একটা সাইকেলওয়ালাকে ধাক্কা মেরেছিলাম যে এখনো সেই সাইকেলওয়ালা পা ভেঙে হাসপাতালে পড়ে আছে। আসলে আমি খুব জোরে গাড়ি চালাই তো, তাই বাবা আমাকে আর কোনোদিনও গাড়ি চালাতে দেয়নি। সুচিত্রার কথা শুনে রঞ্জন আরো বেশি ভয় পেয়ে যায়। সুচিত্রা হু হু করে গাড়ি উড়িয়ে নিয়ে বাপের বাড়িতে গিয়ে উপস্থিত হয়। ততক্ষণে রঞ্জনের প্রাণ একেবারে হাতে চলে আসে, কিন্তু সে বউয়ের সামনে কোনো কথা বলতে পারে না। এমন সময় রীতা দেবী তার মেয়ে এবং জামাইকে দেখে খুবই খুশি হয়। আমি সেই কখন থেকে তোমাদের জন্য অপেক্ষা করছি গো জামাই বাবা, সাবধানে এসেছো তো? আমার বান্ধবীরা বসে আছে তোমার বড় গাড়ি দেখবে বলে। আসলে ওরা কখনো কোটি কোটি টাকার গাড়ি চোখেই দেখেনি। হ্যাঁ মা, গাড়ি বাইরেই রাখা আছে, আপনারা সকলে গিয়ে আমার 1 কোটি টাকা দামের গাড়িটা দেখে আসুন। সুচিত্রা যাও, তুমি তোমার মা আর ওনার বান্ধবীদের নিয়ে গাড়িটা দেখিয়ে নিয়ে এসো। সবাই মিলে সেই বড় গাড়ি দেখার জন্য বাইরে বেরিয়ে আসে। রীতা দেবীর বান্ধবীরা সবাই মিলে গাড়ির খুব প্রশংসা করে। আর বলো না মা, তোমার জামাই এত ভালো গাড়ি চালাইছে বলার কথা নয়। আমাকে তো ওই গাড়ি চালিয়ে নিয়ে এলো। এত বড় দামি গাড়ি, তার উপর তোমার জামাই আবার গাড়ি চালাচ্ছে, সুতরাং ব্যাপারটা তো বুঝতেই পারছো। একেবারে জমি ক্ষীর, দারুণ গাড়ি চালাই রঞ্জন, পুরো মাখনের মতো। তাই নাকি? তাহলে তো খুব ভালো। আমি তো বুঝতেই পারতাম তোর শ্বশুর বাড়ির বাইরে 10টা গাড়ি দাঁড়িয়ে থাকে, মানে জামাই খুব ভালো গাড়ি চালাতে পারে। খুব ভালো কথা। কিরে রীতা, তোর জামাই নাকি এত ভালো গাড়ি চালাতে পারে? তাহলে আমাদেরকে নিয়ে আজকে শপিং এ যেতে বল। সব সময় তোর মেয়েকে গাড়িতে বসিয়ে ঘোরালে হবে? আমাদেরকেও তো গাড়িতে করে ঘোরাতে হবে, কি জামাই বাবা? একদম ঠিক কথা বলেছিস রে পদি। সুচিত্রা, আজকে কিন্তু আমি আর আমার বান্ধবীরা জামাইয়ের গাড়িতে বসে শপিং করতে যাব, আর বাইরের রেস্টুরেন্ট থেকে খেয়ে আসবো। তোর বর আজকে আমাদেরকে গাড়ি চালিয়ে নিয়ে যাবে তো? এমন কথা শুনে সুচিত্রা ভয় পেয়ে যায়। এখন সে কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না, কারণ সে যদি এখন সবার সামনে সত্যি কথা বলে তাহলে তার লজ্জার শেষ থাকবে না। কারণ সেখানে উপস্থিত মহিলাদের স্বামীরা গাড়ি চালাতে পারে, তাই সুচিত্রা কোনো কথা বলতে পারে না। অন্যদিকে রঞ্জন এমন সময় ঘরে বসে বসে মাটন বিরিয়ানি খায়, কিন্তু তাকে নিয়ে যে এরকম পরিকল্পনা হয় সেই ব্যাপারে রঞ্জন কিছু জানতে পারে না। হ্যাঁ, আমার বর তোমাদেরকে নিয়ে শপিং করতে যাবে, কোনো অসুবিধা নেই, কিন্তু আমার শরীরটা ভালো লাগছে না, তাই আমি আর যেতে পারবো না। আমি বাড়িতে রেস্ট করি, আর তোমরা রঞ্জনের সঙ্গে ঘুরে এসো। এই কথা শুনে সবাই খুবই খুশি হয়, কিন্তু রঞ্জন যখন সেই বিষয়টা জানতে পারে তখন সে একেবারে আকাশ থেকে পড়ে, কারণ সে ভালো করে বুঝতে পারে আজকে তার জীবনের শেষ দিন। সুচিত্রা, তোমার মাথা খারাপ নাকি? তুমি কেন বলেছো আমি গাড়ি চালাতে পারি? আমি কাউকে নিয়ে শপিং করতে যেতে পারবো না, তারপর রাস্তায় গিয়ে অ্যাক্সিডেন্ট করে মরবো নাকি? আরে এত চাপ নিচ্ছ কেন? কিছু হবে না। আমি যখন তোমার এই 1 কোটি টাকার গাড়ি চালাচ্ছিলাম তখন ওখানে একটা ম্যানুয়াল সেটআপ দেখেছি, ওটা টিপে দেবে, নিজে নিজেই গাড়ি চলবে, কোনো অসুবিধা নেই। তুমি শুধু হাত ঘোরানোর নাটক করবে, ঠিক আছে?
এই শুনে রঞ্জন মনে মনে ঈশ্বরকে ডেকে শাশুড়িমা এবং তার বান্ধবীদেরকে নিয়ে শপিং করতে বেরিয়ে পড়ে। কিন্তু দুঃখের বিষয় রঞ্জন যখন সেই ম্যানুয়াল বোতাম টিপে দেয় তখন গাড়ি এমন জোরে চলতে শুরু করে যে রঞ্জন কিছুতেই সেই গাড়ি নিয়ন্ত্রণ করতে পারে না, যার ফলে সবাই জানতে পারে যে রঞ্জন গাড়ি চালাতে পারে না। আজকে তোর জন্য আমাদের বিপদে পড়তে হলো পদি। তোর খুব আমার জামাইয়ের গাড়িতে বসার শখ ছিল তো, এখন দেখ আমাদের কি অবস্থা হলো। রঞ্জন কিভাবে সেই গাড়ি থামাবে কিছুই বুঝতে পারে না। ইতিমধ্যে গাড়ির দরজাও খুলে যায়। অন্যদিকে রাস্তাঘাটে সবাই ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে, কারণ রঞ্জনের গাড়ি একেবারে পাগলা শাড়ির মতো দৌড়াতে থাকে। সবাই ঈশ্বরকে ডাকতে শুরু করে। এমন সময় হঠাৎ করেই রঞ্জনের গাড়ি মাঝ রাস্তায় থেমে যায়, কারণ গাড়ির পেট্রোল শেষ হয়ে যায়। ইতিমধ্যে চারিদিকে পুলিশ এসে জমা হয় আর রঞ্জনকে পুলিশ অফিসার থানায় ধরে নিয়ে যায়। আপনি যখন গাড়ি চালাতে পারেন না তাহলে গাড়ি নিয়ে বেরিয়েছেন কেন? আপনার জন্য আপনার শাশুড়ি মা আর ওনার বান্ধবীদের প্রাণ সংশয় হতে পারতো। ভাগ্যিস আপনার গাড়ির পেট্রোল শেষ হয়ে গেছিল, তা না হলে তো আজকে আপনারা সবাই মরতেন। ভুল হয়ে গেছে স্যার, আর কোনোদিনও এরকম হবে না। আপনি দয়া করে আমাদেরকে ছেড়ে দিন। অন্যদিকে রীতা দেবী যখন বাড়িতে ফিরে আসে তখন সে তার মেয়েকে ভীষণই বকাবকি করে। সেদিনের পর থেকে সুচিত্রা কিংবা রীতা দেবী কখনোই রঞ্জনের গাড়িতে ওঠে না, আর রঞ্জনও তারপর থেকে কখনো জীবনে গাড়ি চালানোর চেষ্টা করে না। মোহনবাবু দশম শ্রেণীর ছাত্রীদের ক্লাস নিতে ব্যস্ত ছিল। সে খুবই দক্ষ একজন ভূগোলের শিক্ষক ছিল। তার মধ্যে ছিল অদম্য জ্ঞান এবং মেধা শক্তি। সে যখনই ক্লাসে পড়ানো শুরু করত ক্লাসে সকলেই মন দিয়ে তার পড়া শুনত। ছাত্রীরা যেরকম তার ক্লাস করতে ভালোবাসতো ঠিক তেমনি মোহনবাবুও ছাত্রীদের খুবই ভালোবেসে দক্ষতার সঙ্গে পড়াতে খুবই পছন্দ করত। মোহনবাবু সেদিন বোর্ডে কিছু একটা অঙ্কন করে ছাত্রীদের বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু হঠাৎই ছাত্রীদের নাকে খুবই বাজে একটা দুর্গন্ধ আসে। ইস, কি বাজে গন্ধ আসছে! রূপকথা কার্টুন টিভির মতো আমাদের ক্লাসরুমে আবার হাগা পাগল কোনো মেয়ে চলে এলো নাকি বলতো? ক্লাসে বসে কেউ পটি করছে মনে হচ্ছে। আরে না রে, আমার তো ক্লাসরুম থেকে গন্ধটা আসছে বলে মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে গন্ধটা বাইরে থেকেই আসছে। ক্লাসে বসে আবার কেউ কখনো পটি করে নাকি? ও বুঝলাম, আমাদের তো ক্লাসরুমের বাইরেই টয়লেট আছে। আমার মনে হচ্ছে টয়লেট থেকেই গন্ধটা আসছে। ইস, এরকম ভাবে এত বাজে গন্ধের মধ্যে বসে পড়াশোনা করা যায়? আমার তো পড়াশোনাতে একটুও মন বসছে না। ক্লাসটা শেষ হয়ে গেলে আমরা প্রিন্সিপাল ম্যাডামের কাছে গিয়ে কমপ্লেন করব। এরকম দুর্গন্ধময় ক্লাসরুমে আমরা কিছুতেই ক্লাস করতে পারবো না। মোহনবাবুর ক্লাস নেওয়া শেষ হয়ে গেলে দশম শ্রেণীর ছাত্রীরা তাদের প্রিন্সিপাল গায়ত্রী ম্যাডামের কাছে যায়। তাদের কথা শুনে প্রিন্সিপাল ম্যাডাম খুবই রেগে যায় এবং রামুকে সেখানে ডাক করায়। রামু নামে ব্যক্তিটি ওই স্কুলে সাফ সাফাইয়ের কাজ করত। বাথরুম থেকে শুরু করে স্কুলের সমস্ত ক্লাসরুম সে প্রত্যেক দিনই পরিষ্কার করত। কি হলো ম্যাডাম, আপনি আমাকে ডাকলেন? কিছু দরকার ছিল নাকি? তোমার নামে কমপ্লেন আছে। তুমি তোমার কাজ ঠিকঠাক ভাবে করছো না। তোমাকে কাজে কি জন্য রাখা হয়েছে? ক্লাস 10-এর মেয়েরা আজকে কিছুতেই ক্লাসটা করতে পারলো না। তুমি টয়লেট বাথরুমগুলো ভালো করে সাফ করছো না কেন? এই মেয়েগুলো ক্লাসরুমে কিছুতেই বসে থাকতে পারছে না। তুমি যদি কাজ ঠিকঠাক করে না করো তোমাকে কিন্তু কাজ থেকে তাড়িয়ে দিতে বাধ্য হব। ম্যাডাম, আমাকে কিছু বলার সুযোগ দেবেন দয়া করে। আমি আমার কাজ খুব ভালো মতোই করছি। আমি 25 বছর ধরে এখানে কাজ করছি। আজ পর্যন্ত আমার কাজ নিয়ে কেউই আমাকে কিছু বলতে পারেনি। আমি বরং আপনার কাছে কমপ্লেন করতে আসবো ভেবেছিলাম। তুমি আবার কি কমপ্লেন করবে ভেবেছিলে? প্রত্যেকদিন বাথরুমের ডাস্টবিনে নোংরা ডাইপার ভর্তি পড়ে থাকে। জানি না প্রত্যেকদিন ডাইপার কোথা থেকে আসছে। আমাদের স্কুলে তো কোনো বাচ্চা নেই, তাহলে এই নোংরা কাজটা কে করছে বলুন তো? তোমার কথা তো আমার বিশ্বাস হচ্ছে না। চলো দেখি বাথরুমে গিয়ে। আমি নিজে দেখবো ডাস্টবিনের মধ্যে কোনো ডাইপার পড়ে আছে কিনা। গায়ত্রী ম্যাডাম রামুর কথায় অবিশ্বাস করে বাথরুমের মধ্যে চলে যায়। তাদের পেছন পেছন দশম শ্রেণীর ছাত্রীরাও সেখানে যায়। তারা দেখে সত্যি সত্যি বাথরুমের ডাস্টবিন ব্যবহার করা নোংরা ডাইপারে ভর্তি আছে। কিন্তু এই কাজটা কে করতে পারে এই নিয়ে কেউ কোনো রকমের ধারণা করতে পারে না। আমার তো মনে হচ্ছে তোমাদের মধ্যেই কেউ এই কাজটা করেছে। ঠিক আছে, একদিন না একদিন সত্যিটা বাইরে আসবেই। এই নিয়ে চেঁচামেচি করে কোনো লাভ নেই। শুধু শুধু স্কুলে হইচই হবে। এই মেয়েরা, তোমরা ক্লাসে যাও। রামু ডাস্টবিনগুলো বাইরে বের করে দেবে। তোমরা আর গন্ধ পাবে না তাহলে। ম্যাডামের কথা শুনে দশম শ্রেণীর ছাত্রীরা যে যার মতো ক্লাসে চলে যায়। সেদিন থেকে প্রায় প্রতিনিয়তই বাথরুম থেকে খুবই বাজে দুর্গন্ধ তাদের ক্লাসরুমে আসতে থাকে।
একদিন মোহনবাবু যখন ক্লাস নিচ্ছিল তখন মধু খুব ভালো মতো তাদের স্যারকে পর্যবেক্ষণ করতে থাকে। এই কেয়া, আমার মনে হচ্ছে আমাদের মোহন স্যার ডাইপার পরে। দেখ, স্যারকে ভালো করে লক্ষ্য করে দেখ, স্যারের প্যান্টটা কেমন যেন ফুলে মতো আছে, আর স্যার যখনই হাঁটাচলা করছে তখনই যেন গন্ধটা বেশি আসছে। না রে, আমার তো এমন কিছু মনে হচ্ছে না। এভাবে টিচারদের নামে ভুলভাল কথা বলিস না, প্রিন্সিপাল ম্যাডাম জানলে আমাদেরকেই বকাবকি করবে। আরে তোর বিশ্বাস হচ্ছে না? আমি কিন্তু একদম শিওর। আচ্ছা দেখ, আমি স্যারকে একটা প্রশ্ন করব, আর স্যার প্রশ্নের উত্তর দিতে আমার সামনে আসবে, তখনই তোরা বাকিটা বুঝতে পারবি। ঠিক আছে ঠিক আছে, খুব সাবধান কিন্তু, স্যার যেন কিছু বুঝতে না পারে। স্যার, একটা কোয়েশ্চেন ছিল, একবার এখানে আসবেন প্লিজ। এই যে আমার ড্রয়িংটা দেখুন না, কোথায় ভুল হচ্ছে, আমি কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, আসছি আসছি, বল কোথায় গিয়ে বুঝতে সমস্যা হয়েছে। মোহন স্যার তাদের সামনে আসতেই খুবই বাজে একটা দুর্গন্ধ তাদের নাকে আসে। মধু এবং তার বন্ধুদের সন্দেহ আরো অনেক পরিমাণে বেড়ে যায়। স্কুল ছুটির পর তারা সবাই মিলে এই বিষয় নিয়ে আলোচনা করতে শুরু করে দেয়। দেখলি তো, আমি একদম ঠিক আন্দাজ করেছি। মোহন স্যার ডাইপার পরে স্কুলে আসে আর তারপর ওতে পটি করে ওগুলো বাথরুমের ডাস্টবিনের মধ্যে ফেলে দেয়। শোন, এই ব্যাপারটা প্রিন্সিপাল ম্যাডামকে জানাতে হবে। ম্যাডাম ভাবছেন আমাদের মধ্যেই হয়তো কেউ এই কাজটা করে, যেহেতু আমাদের রুমের সামনেই ওই বাথরুমটা আছে। এরকম ভাবে একজন টিচার স্কুলটা এভাবে নোংরা করবে, এটা তো মেনে নেওয়া যায় না। না না, এই ভুল কাজ করিস না। ম্যাডাম আমাদের কথা এমনি এমনি বিশ্বাস করবেন না। আমাদেরকে প্রমাণ জোগাড় করতে হবে। প্রমাণ জোগাড় করতে সাহায্য করবে রামু কাকা। এই ব্যাপারে রামু কাকার সঙ্গে আমাদের কথা বলতে হবে। পরের দিন সকালে আমরা তাড়াতাড়ি স্কুলে আসবো, ঠিক আছে? পরের দিন তারা সবাই মিলে খুব তাড়াতাড়ি করে স্কুলে আসে। তারা রামুর সঙ্গে এই বিষয়ে কথা বলে। রামু কাকা, আমাদের মোহন স্যার ডাইপার পরে। প্রত্যেকদিন মোহন স্যার ডাইপার পরে স্কুলে এসে ক্লাস করায়, আর দু একটা ক্লাসের পরপরই স্যার ডাইপার চেঞ্জ করে। তোমাকে এটার প্রমাণ জোগাড় করতে হবে। প্রমাণ? আমি প্রমাণ কিভাবে জোগাড় করব? আরে বাবা, আমরা তো তোমাকেই সাহায্য করার জন্য এরকম করছি। প্রত্যেকদিন মোহন স্যার ডাস্টবিন ভর্তি করে ডাইপার ফেলে রাখে। তোমাকে কত বেশি কাজ করতে হয় বলো তো? প্রত্যেকদিন ওই নোংরা ডাইপার গুলো বাইরে নিয়ে গিয়ে ফেলতে হয়। তোমার কি ভালো লাগে? না না, এরকম নোংরা কাজ করতে কার ভালো লাগে বলতো? আমি প্রমাণ কিভাবে জোগাড় করব? মোহন স্যার যখন বাথরুমে ঢুকবে, তুমি লুকিয়ে লুকিয়ে স্যারকে ফলো করবে, আর স্যার যখন বাথরুম থেকে বেরিয়ে ডাইপার গুলো ডাস্টবিনে ফেলবে, তুমি তখন একটা ভিডিও করে নেবে। ফোনে ভিডিও করবে, ঠিক আছে? যাতে সবকিছু ক্লিয়ার দেখা যায়। ভিডিও? আমি কিভাবে করব? আমার কাছে তো ফোন নেই, তাছাড়া আমি ভিডিও করতেও তো পারি না। ও তাই তো, আমরা তো এটা ভেবে দেখিনি। ঠিক আছে রামু কাকা, কালকে আমি বাড়ি থেকে ফোনটা নিয়ে আসবো, আর আমি ফোনটা তোমাকে দিয়ে দেব। কিভাবে কি করতে হবে আমি তোমাকে সব বুঝিয়ে দেব। পরের দিন মধু বাড়ি থেকে লুকিয়ে লুকিয়ে তার ফোনটা নিয়ে আসে। ওই ফোনটা সে রামু কাকাকে দিয়ে দেয় এবং ভালো মতো সবকিছু বুঝিয়ে দেয়। প্রথম দিন রামু কিছুই করতে পারে না। তার পরের দিন মোহন স্যার বাথরুমে ঢুকলেই সে বাথরুমের বাইরে এসে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর মোহন স্যার বাথরুম থেকে বেরিয়ে আসে। তার হাতে ছিল একটা ব্যবহার করা নোংরা ডাইপার। এই দেখে রামু ভীষণ পরিমাণে অবাক হয়। সে সঙ্গে সঙ্গে ফোনে ভিডিও করা শুরু করে দেয়। ডাস্টবিনের মধ্যে ডাইপার ফেলার দৃশ্যটা রামু খুব ভালো মতো ক্যামেরা বন্দি করে ফেলে। এই নাও তোমাদের ফোন, তোমরা একদম ঠিক আন্দাজ করেছো। আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না মোহনবাবুর মতো একজন মানুষ এরকম করতে পারে বলে। তুমি যেরকম অবাক হয়েছো, আমরাও সেরকম অবাক হয়েছি। চলো আমরা সবাই এবার প্রিন্সিপাল ম্যাডামের কাছে যাব। সবাই মিলে আর দেরি না করে প্রিন্সিপাল ম্যাডামের কাছে চলে যায়। ম্যাডাম, আপনি বলেছিলেন না আমাদের মধ্যে কেউ নিশ্চয়ই ডাস্টবিনের মধ্যে ডাইপার ফেলে? কিন্তু না ম্যাডাম, এই নোংরা কাজটা আমরা স্টুডেন্টরা নই, বরং আমাদের স্কুলেরই একজন শিক্ষক মশাই করছে। তোমাদের সাহস তো কম নয়। তোমরা কি বলছো? তোমাদের কোনো আইডিয়া আছে? তোমরা স্টুডেন্ট হয়ে এরকম ভাবে শিক্ষক মশাইদের উপর আরোপ লাগাতে এসেছো? আমরা কোনো রকম ভাবে আরোপ লাগাচ্ছি না ম্যাডাম। মোহন স্যার আমাদের ক্লাস টিচার, উনি এই নোংরা কাজটা করেন। আমরা জানতাম আপনি আমাদের কথা বিশ্বাস করবেন না, সেই জন্য আমরা সাথে করে প্রমাণ নিয়ে এসেছি। প্রমাণ? কিসের প্রমাণের কথা বলছো তোমরা? এই যে ম্যাডাম, আমার এই ফোনে ভিডিওটা আছে, এটা আপনি দেখুন, সব বুঝতে পারবেন।
গায়ত্রী ম্যাডাম ফোনে সেই ভিডিওটা দেখার পর আকাশ থেকে পড়ে। সেই মুহূর্তে সে কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। সে মনে মনে উপলব্ধি করে এই ব্যাপারটাকে যদি ভালো মতো হ্যান্ডেল করা না যায় তাহলে দশম শ্রেণীর ছাত্রীরা ব্যাপারটা নিয়ে স্কুলের মধ্যে হইচই শুরু করবে আর স্কুলের মধ্যে একটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হবে। এরকম একটা পরিস্থিতিতে গায়ত্রী ম্যাডাম খুবই রাগান্বিত হয়ে বলে, এসব তো ঠিক আছে, কিন্তু তোমরা স্কুলে ফোন নিয়ে এসেছো কেন? আগে সেটা বলো। তোমরা জানো না আমাদের স্কুলে ফোন অ্যালাউ নেই? স্কুলে ফোন নিয়ে আসার সাহস তোমরা কোত্থেকে পেলে? ম্যাডাম, আমরা প্রমাণ জোগাড় করার জন্যই ফোনটা এনেছিলাম, না হলে আমরা কখনোই স্কুলে ফোন নিয়ে আসতাম না, বিশ্বাস করুন, শুধুমাত্র আপনাকে দেখানোর জন্য। চুপ করো। তোমরা স্কুলে ফোন নিয়ে এসেছো মানে তোমরা অপরাধ করেছো। ফোনটা আমার কাছে জমা থাকবে। ছুটির পর আমার সঙ্গে এসে দেখা করবে। এখন তোমরা চুপচাপ ক্লাসে যাও। মধু এবং তার বন্ধুরা সবাই মন খারাপ করে সেখান থেকে চলে যায়। এটা তো উল্টো কেস হয়ে গেল রে। আমরা তো মোহন স্যারের মুখোশ খুলে দিতে চেয়েছিলাম আর আমাদের প্রিন্সিপাল ম্যাডাম আমাদেরকেই কেস খাইয়ে দিল। আমার তো এবার খুব ভয় করছে। আমার বাড়িতে যদি জানতে পারে আমি স্কুলে ফোন নিয়ে এসেছি তাহলে আমি খুব মার খাবো। ভাগ্যিস ফোনটা আমার ছিল না। আমি শুধু এটাই ভাবছি, আমার তো খুব ভয় করছে। শোন, এই ব্যাপারটা এখন কাউকেই কিছু বলিস না, শুধু শুধু আমাদেরই বদনাম হবে না হলে। গায়ত্রী ম্যাডাম কিছুক্ষণ পর মোহন বাবুকে তার কেবিনে ডাকে। হ্যাঁ ম্যাডাম বলুন, আপনি আমাকে ডেকেছিলেন? আসলে আমি ক্লাস নিচ্ছিলাম তো, সেই জন্য একটু আসতে দেরি হয়ে গেল, কিছু মনে করবেন না। হ্যাঁ, আপনাকে ডেকেছি। আপনার মতো একজন শিক্ষকের কাছ থেকে আমি এটা কখনোই আশা করতে পারিনি। আপনি স্কুলের মতো এরকম একটা পবিত্র জায়গাকে নোংরা করছেন। আপনি স্কুলের পরিবেশটাকে এভাবে নোংরা করে ফেলেছেন। গায়ত্রী ম্যাডামের কথা শুনে মোহন বাবু খুবই ভয় পেয়ে যায়। এ কি, ম্যাডাম কি করে জেনে গেল আমি স্কুলে ডাইপার পরে আসি? আমারই ভুল হয়েছে, স্কুলের ডাস্টবিনে ডাইপার ফেলা উচিত হয়নি। কি বলছেন কি ম্যাডাম? আমি আপনার কথা তো কিছু বুঝতে পারলাম না। আপনি স্কুলে ডাইপার পরে আসেন, ক্লাস নিতে নিতে আপনি ডাইপারের মধ্যেই পটি করেন, আর দু একটা ক্লাস পর পর আপনি বাথরুমে গিয়ে ডাইপার চেঞ্জ করেন। কি আমি ঠিক বলছি তো? না ম্যাডাম, এটা একেবারেই মিথ্যা কথা। কেউ আমার নামে মিথ্যা আরোপ লাগানোর চেষ্টা করছে নিশ্চয়ই। আচ্ছা তাই? তাহলে এই ভিডিওটা দেখুন তো ভালো করে। এটা আপনি তো নাকি অন্য কেউ? ভিডিওটা দেখার পর মোহন বাবু খুবই লজ্জায় পড়ে যায়। আমাকে ক্ষমা করে দেবেন ম্যাডাম, আসলে বিগত 10-15 দিন ধরে আমার শরীরের অবস্থা খুবই খারাপ। জানি না কেন এখন সবসময় আমার পেট খুব খারাপ করে। প্রত্যেক দিনই আমার 8-10 বার করে পটি পাই, আর 2 মাস পরেই তো মাধ্যমিক পরীক্ষা। এইরকম সময় আমি কিভাবে ছুটি নিই বলুন তো? তাই শুধুমাত্র বাচ্চাদের কথা ভেবেই আমি ডাইপার পড়া শুরু করেছিলাম, যাতে আমার জন্য ওদের ক্লাসগুলো মিস না হয়ে যায়। বিশ্বাস করুন, এটাই আমার উদ্দেশ্য ছিল। আপনাকে 1 সপ্তাহের জন্য সাসপেন্ড করা হলো। এই 1 সপ্তাহের মধ্যে আপনি ভালো ডাক্তার দেখিয়ে সুস্থ হয়ে তারপরে স্কুলে আসবেন, না হলে আমি আপনার বিরুদ্ধে অন্য পদক্ষেপ নিতে বাধ্য হব। না না ম্যাডাম, আমি কথা দিচ্ছি আমি ভালো ডাক্তার দেখাবো। ম্যাডাম, আপনার কাছে একটা রিকোয়েস্ট করছি, দয়া করে এই ফোনটা থেকে ভিডিওটা ডিলিট করে দেবেন। না হলে আজকালকার বাচ্চাদের আপনি জানেন তো, সোশ্যাল মিডিয়াতে একবার আপলোড করে দিলে আমার মান সম্মান সব শেষ হয়ে যাবে। হ্যাঁ নিশ্চয়ই, এই নিয়ে আপনি চিন্তা করবেন না। সেই জন্যই আমি ছাত্রীটার কাছ থেকে ফোনটা নিয়েছিলাম। আপনি এবার আসতে পারেন। মোহন বাবু সেখান থেকে চলে যায়। গায়ত্রী ম্যাডাম মধুর ফোন থেকে ভিডিওটা ডিলিট করে ফোনটা তাকে ফেরত দিয়ে দেয়। সেই সাথে তাদেরকে ভালোভাবে বলে দেয় তারা যেন কেউ ব্যাপারটা নিয়ে কোনো রকমের বাড়াবাড়ি না করে। 1 সপ্তাহ পর মোহন বাবু সুস্থ হয়ে স্কুলে ফিরে আসে। সে ক্লাস 10-এর মেয়েদের কাছ থেকে ক্ষমা চায়। মোহন বাবু আবার আগের মতোই বাচ্চাদেরকে মন দিয়ে পড়ানো শুরু করে।